আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। তেল আবিবে হামাসের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাত, দফায় দফায় 10টি ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানাবো, মার্কিনীরা বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ভয়ঙ্কর সতর্কবার্তা কাতাইব হিজবুল্লাহর। গাজায় বন্দী সেনাদের ছাড়িয়ে নিতে চায় না ইসরায়েল, হামাসের বিবৃতি। এদিকে রাশিয়া নেটো মিত্রদের ওপর হামলা করবে বলল বাইডেন, উস্কানিমূলক বলছে মস্কো। আরও জানাবো, এবার গাজা নিয়ে গোপন দল তৈরি করছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ তার কাজ করতে ব্যর্থ বললেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নওয়াজকে নিয়ে বিলওয়ালের কটাক্ষের জবাব দিলেন মরিয়ম নওয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের তেল আবিবে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। ইসরায়েলি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন টিভি চ্যানেল আজ জানিয়েছে, তেল আবিবে আবারও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সকালে একটি প্রতিবেদন এই তথ্য জানিয়েছে, দক্ষিণ গাজায় অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। হোলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হোলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে এক দখলদার ইহুদিবাদী আহত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। ভয়ঙ্করভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা এই হামলা চালিয়েছে। ইজ্জাদিন কাসসাম ব্রিগেড তারা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে আজ সাইরেন বাজানো হয়েছে। আজ গাজা থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গাজায় ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকলেও প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। মার্কিনীরা বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে থাকবে, কাতাইব হিজবুল্লাহর ঘোষণা। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন দখলদার সেনারা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে বহিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের যোদ্ধাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে থাকবে। একটি বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে গতকাল। ইরাকে সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর যে জোট জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিট বা পিএমইট রয়েছে, কাতাইব হিজবুল্লাহ তার অন্যতম সদস্য। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে কার্যকর ও বৈধ শক্তি হিসেবে এই জোটকে স্বীকৃতি দিয়েছে ইরাক সরকার। গতকালের বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ আরও বলেছে যে প্রতিরোধকামী যোদ্ধারা আমেরিকার সৃষ্টি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করতে সক্ষম হয়েছে। তারা ইরাক থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি বজায় রাখবে। মার্কিন সেনাদের সম্পূর্ণ বহিষ্কার পর্যন্ত তাদের আঙ্গুল ট্রিগারেই থাকবে। সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরুর পর কাতাইব হিজবুল্লাহ ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয় এবং ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন স্বার্থে আঘাত হানা শুরু করে। সংগঠনটি বলেছে, গাজার নিরপরাধ জনগণের ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল বড় বড় আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইরাকে মার্কিন স্বার্থেও তারা হামলা চালিয়ে যাবে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কাতাইব হিজবুল্লাহ মার্কিন সেনা অবস্থানে 60 বারের বেশি হামলা চালিয়েছে, সূত্র পার্স টুডে। হামাসের বিবৃতি, গাজায় বন্দী সেনাদের ছাড়িয়ে নিতে চায় না ইসরায়েল। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের যেসব সেনা গাজা উপত্যকায় বন্দী রয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে চায় না তেল আবিব। শুধু তাই নয়, বন্দী মুক্তির বিষয়ে তাদের আদৌ কোনো ইচ্ছা আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় বন্দী সেনাদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন সেনা হতাহত হওয়ার পর হামাস একথা বলল। সংগঠনটি বলেছে, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ইসরায়েল তাদের সেনাদের আদৌ মুক্তি দিতে চায় না। দখলদাররা মনে করেছে বেহিসাবি অভিযান চালিয়ে তারা তাদের বন্দীদের মুক্ত করতে পারবে, কিন্তু সেদিনের ব্যর্থ অভিযান আরেকবার প্রমাণ করেছে যে ইহুদিবাদী সরকার গাজায় বন্দী থাকা ব্যক্তিদের জীবনের পরোয়া করে না এবং তারা তাদের মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নয়। গাজায় বন্দী ইসরায়েলি সেনাদের উদ্ধার কিংবা তাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার জন্য সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রশংসা করা হয়েছে এই বিবৃতিতে। হামাস বলেছে, কাসসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের দৃঢ়তা এবং সতর্কতার বিষয়টি আরও একবার প্রমাণ করেছে।
এছাড়া গাজা উপত্যকাকে ঘিরে ইহুদিবাদী ইসরায়েল যে সমস্ত পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে তার কোনোটাই সফল হবে না বলে হামাস প্রত্যয় ব্যক্ত করেছে। সূত্র পার্স টুডে। উস্কানিমূলক বলছে মস্কো, রাশিয়ার ন্যাটো মিত্রদের ওপর হামলা করবে জানালো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয় হয় তাহলে তারা ন্যাটো সামরিক জোটের ওপর হামলা চালাতে পারে, আর যদি এই ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে। গতকাল $101 বিলিয়ন জাতীয় নিরাপত্তা তহবিল পাশ করার বিষয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে গিয়ে এসব কথা বলেছেন জো বাইডেন। এই বিলের প্রতি ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থক থাকলেও এর বিরোধিতা করেছে রিপাবলিকান দল। এই যে $1 তহবিল বরাদ্দের আহ্বান জানানো হয়েছে তার মধ্যে ইউক্রেনকে $60 বিলিয়ন দেওয়ার পরিকল্পনা ছিল। এছাড়া তাইওয়ান এবং ইসরায়েলকেও বিশাল অঙ্কের অর্থ দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিলটি মার্কিন সিনেটে পাশ করতে ব্যর্থ হয়ে জো বাইডেন বলেছেন, বিলের বিরোধিতা করে রিপাবলিকানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিতে চেয়েছেন। বাইডেন আরও বলেছেন, যদি পুতিন ইউক্রেনকে নিয়ে নেন তাহলে তিনি সেখানে থামবেন না, পুতিন নেটো মিত্রদের উপর হামলা চালাবেন। তবে আমরা মিত্র নেতাদের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেন বলেন, ইউক্রেনকে অর্থ দিতে ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াই প্রভাবিত হবে। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তনভ বাইডেনের মন্তব্যকে উস্কানিমূলক বলে সমালোচনা করেছেন। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজা নিয়ে গোপন দল তৈরি করছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইস্যুতে একটি গোপন দল তৈরি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ পরবর্তী গাজায় কি করা হবে তা নিয়ে এরই মধ্যে একাধিক বৈঠক করেছে এই গোপন দল। দখলদার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 এই তথ্য জানিয়েছে। দলটি তৈরি করা হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে। দেশটির নেতৃত্বে রয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাকি হানগেবি এবং কৌশলগত সম্পর্ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড্রন দারমার। চ্যানেল 13 জানিয়েছে, এই দলটি এখন পর্যন্ত 4 বার বৈঠক করেছে এবং তারা চলতি সপ্তাহে আবারও বৈঠকে বসবে। আর বৈঠকে উপস্থিত থাকবে ইসরায়েলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেটের প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমটিকে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হারজোগভ এই বৈঠকে অংশ নিবে বলে জানা আছে বা বৈঠক নিচ্ছেন আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে অবহিত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে কয়েকবার বলেছেন, যুদ্ধ শেষে গাজার নিরাপত্তা দায়িত্বে থাকবে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলের কথিত আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানাচ্ছে, তবে দেশটি ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যুদ্ধ শেষে সেখানে তারা অবস্থান করতে পারবে না। এছাড়া গাজার ভূমি দখল করা মানে নেওয়া হবে না, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সূত্র টাইমস অফ ইসরায়েল এবং আল জাজিরার। জাতিসংঘ তার কাজ করতে ব্যর্থ, বলছে রাশিয়া। জাতিসংঘ তার কাজ করতে ব্যর্থ হয়েছে কারণ এর সদস্য দেশগুলো কোনো বিষয় একমত হতে পারে না। রাশিয়ার নিরাপত্তা বিষয় পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এই শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের সময় এসব আলোচনা করেছেন। জাতিসংঘ কথাই ধরুন, আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংগঠনটি প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, কারণ সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান খুবই ভিন্ন এবং এমন কিছু রাষ্ট্র আছে যারা আসলে আন্তর্জাতিক আইন ব্যবস্থার ঊর্ধ্বে তাদের ইচ্ছাকে নির্দেশ করার চেষ্টা করে এবং তাদের নিজস্ব কিছু ধারণা চাপিয়ে দেয়, যার কোনোটির আদৌ কোনো আইনি মাত্রা নেই, মেদভেদেভ বলেছেন। তিনি একটি উদাহরণ হিসেবে মার্কিন শাসন মতবাদ প্রদান করেছেন, যা অলিখিত এবং আদেশটি সেই নিয়মের উপর ভিত্তি করে। যখন আমরা তাদের জিজ্ঞাসা করি এটি কি, আমাদের দেখান, তারা বলে দেখানোর মতো কিছুই নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কল্পনায় এটি এমন হয়, আমরা যা বলি আন্তর্জাতিক আইন, আমরা যা মনে করি তা সঠিক আদেশ। তিনি উল্লেখ করেছেন যে শতাব্দীর আন্তর্জাতিক আইন ব্যবস্থার বিশাল সংকট এখন সুস্পষ্ট। আন্তর্জাতিক আইন মারা যায়নি, তবে আমরা আন্তর্জাতিক আইনে একটি বিশাল সংকট দেখতে পাচ্ছি। এখন যা কিছু ছিল চ্যালেঞ্জ করা হচ্ছে, কারণ জীবন পরিবর্তিত হয়েছে এবং প্রতিষ্ঠানগুলি যেভাবে কাজ করা উচিত সেভাবে করছে না, মেদভেদেভ বিশ্বাস করেন। মেদভেদেভ উল্লেখ করেছেন যে আইনটি অনমনীয় এবং এটি পরিবর্তন হতে পারে যদি আমরা একে অপরের সাথে বন্দুকের ভাষায় কথা বলতে না চাই, এবং এটি সবচেয়ে কঠিন উপায় যা কখনো কখনো এড়ানো অসম্ভব। তাহলে আমাদের আন্তর্জাতিক আইন ব্যবস্থার উন্নতি করতে হবে, মেদভেদেভ বলেছেন। সূত্র জানাচ্ছে